সৌদি আরবে অনেক বছর থাকার কারণে আমি এখানকার ভাষা বলতে এবং বুঝতেও পারি। কাজ করা আমার আগে থেকে খুব কষ্টকর মনে হতো, কিন্তু বাবার মৃত্যুর পরে যখন সাংসারিক জীবনে পা রাখলাম, তখন বুঝতে পারলাম যে জীবন ফুল দিয়ে সাজানো হয় না। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা কতটা কঠিন হয়। যখন কাজের খোঁজে বাইরে গেলাম, তখন সমস্ত দিক থেকে ধোঁকার সামনে পড়তে হলো। কেননা আমি কঠিন পরিশ্রম করার পরেও কম মজুরি পেতাম। এই কারণে কয়েক মাস পরেই আমি আমার মায়ের কাছে জেদ করতে লাগলাম যে আমাকে বিদেশে যেতে হবে। মা আমার জেদের কারণে টেনশনে পড়ে বলল, যদি তুই চলে যাস তাহলে আমি এখানে একা থাকবো কিভাবে? তখন আমি তাকে বোঝালাম, আমি সৌদিতে গিয়ে একটু হিতু হলে তোমাকে সেখানে নিয়ে যাব। মা মন থেকে অনুমতি দিয়েছিল নাকি আমার জেদের কারণে হার মেনে নিয়েছিল, সেটা আমি জানি না। যাই হোক, টাকা পয়সা জোগাড় করলাম আর বিদেশে যাওয়ার ব্যবস্থা করে নিলাম। সৌদি আরবে আসার পরে শুরুর দিকে কিছু বছর আমাকে খুব কষ্ট করতে হয়, কিন্তু বেতন ভালোই পেতাম। এই কারণে আমি খুব খুশি ছিলাম। একদিন আমি দেশ থেকে নিয়ে আসা আমার সমস্ত জিনিসপত্র বের করলাম। তখন তার মধ্যে থেকে আমি একটা পুরনো বই পেলাম। সেই বইটা দেখে আমি চমকে উঠলাম, কেননা এই বইটা আমার বাবার ছিল। আর আমার বাবার কাছে এই বইটা দাদুর সে চিহ্ন ছিল। দাদুর মৃত্যুর পরে বাবা এটাকে খুব যত্নে রেখেছিল। এখন যেহেতু বাবা এই দুনিয়াতে নেই, তাই মা এই বইটা আমার জিনিসপত্রের মধ্যে দিয়ে দিয়েছিল, যাতে এখন আমি এটার খেয়াল রাখি। এই বইটা এতদিন পরে পেয়ে যখন আমি সেই বইটা খুললাম, তখন হতবাক হয়ে থেকে গেলাম। আর তাড়াতাড়ি করে আমি সেটা পড়তে শুরু করে দিলাম, আর পড়তেই থেকে গেলাম। এই বইটা খুব কাজের। এতে প্রায় সমস্ত অসুখের পারিবারিক চিকিৎসার পদ্ধতি খুব ডিটেলসে লেখা ছিল। এছাড়াও এমন এমন অসুখের ব্যাপারে লেখা ছিল যেগুলো নিয়ে মানুষ কথা বলতেও সংকোচ বোধ করে, আর ডাক্তারের কাছে যেতেও সংকোচ বোধ করে। আমার ঠাকুরদা খুব নামকরা কবিরাজ ছিল। সে তার সমস্ত অভিজ্ঞতা এই বইটার মধ্যে ডিটেলসে লিখে রেখেছিল। যদি আমি এই বইটার সাহায্য নিয়ে একটা কবিরাজি ওষুধের দোকান খুলি, তাহলে আমার খুব ভালো ইনকাম হতে পারে। আমি আরবি ভাষা খুব ভালো বলতে আর বুঝতেও পারি। আর আমি কিছু টাকা জমিয়েও ছিলাম, যেটা আমার বিয়ের সময় মায়ের প্রয়োজন হতো। সেই টাকা দিয়ে কিছুদিনের মধ্যে আমি একটা ছোট দোকান ভাড়া নিয়ে নিলাম, আর কিছু দরকারি গাছগাছরা কিনে কিছু ওষুধ বানালাম, আর সেগুলো বিক্রি করতে শুরু করে দিলাম। শুরু থেকে আমার চেনা পরিচিত লোকই শুধু ওষুধ কিনতো, কিন্তু যত দিন যাচ্ছিল, লোকদের উপকার হতে শুরু হওয়ার কারণে 2 বছরের ভিতরে ওষুধের দোকান থেকে আমার ভালোই ইনকাম হচ্ছিল। ওষুধের দোকান খুলতে যত টাকা লেগেছিল, সেই টাকা 2 মাসের মধ্যেই ফিরে এসেছে। একদিন সন্ধ্যা ঘনিয়ে এলে আমি তাড়াতাড়ি নিজের দোকানের সমস্ত জিনিসপত্র গুছিয়ে সেগুলো সামলে রাখতে লাগলাম। এমনি তো সন্ধ্যার পরে আমার কাছে কোনো লোক আসতো না। যদি আমি ওষুধের দোকান খুলে রাখি, তাহলে রাত দিন দোকানে লোক থাকতো। এই কারণে আমি আমার ওষুধের দোকানে একটা নির্দিষ্ট সময় অবধি খুলে রাখতাম। এই অবস্থাতে আমার দিন এখন খুব শান্তিতে কাটছিল। আমার এই ওষুধের দোকান গত 2 বছর থেকে সৌদি আরবে দিন দিন উন্নতি করছিল। আমার কাছে সমস্ত রকমের ওষুধের চিকিৎসা উপস্থিত ছিল। এই ওষুধের দাম সস্তা, ন্যাচারাল ছিল। এর কোনো সাইড ইফেক্টও ছিল না। তার উপরে ভগবান আমার হাতে এমন যশ দিয়েছিলেন যে আমার ওষুধ বানানো ওষুধের সমস্ত লোকই আরাম পেত। একদিন আমি ওষুধের দোকান বন্ধ করছিলাম, তখনই একটা আরবি লোক উদাস মুখে আমার কাছে হতদন্ত হয়ে দৌড়ে এলো। এরপরে সে কান্না করতে করতে বলল, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি, প্লিজ দয়া করে আমার বউয়ের চিকিৎসা করুন। আমি তাকে বললাম, ভাই, এই সময় তো আমি দোকান বন্ধ করছি, এটা তোমার বিশ্রাম করার সময়, তুমি সকালে এসো। আমি তাকে নরম গলায় এই কথাটা বলে ক্ষমা চাইলাম। সেই লোকটা চিন্তিত হয়ে আমার হাত ধরে বলল, না, আমার এক্ষুনি আপনার খুব প্রয়োজন। আমি অনেক দূর থেকে এসেছি, খালি হাতে ফিরে যেতে পারবো না, আরো অপেক্ষাও করতে পারবো না, কারণ আমার বউয়ের প্যারালাইসিস হয়েছে। তাই আমি খুব টেনশনে আছি। আমি অনেক ওষুধ ট্রাই করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তার অবস্থা দেখে আমি থমকে গেলাম। এরপরে সেই আরবি লোকটা বলল, আমি খুব গরিব মানুষ, তাই নিজের বউয়ের চিকিৎসা কোনো বড় হাসপাতালে করতে পারছি না। আমি ধ্যান দিয়ে তাকে দেখলাম। তার হাইট এবং শরীর স্বাস্থ্য ভালো, আর তার পরনের কাপড় সাধারণ ছিল, যেটা দেখে বোঝাই যাচ্ছিল সে খুব একটা বড়লোক নয়, আর হয়তো আমাকে ওষুধের পুরো টাকা দিতেও পারবে না। প্রথমে তো আমার মন করলো যে আমি তাকে না করে দিই, কিন্তু তারপরে মনুষ্যত্বের কারণে তাকে বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এখনই তোমার সাথে যাচ্ছি। এরপর আমি দোকানের ভিতরে ঢুকলাম আর প্যারালাইসিসের দরকারি ওষুধ নিয়ে তার সাথে যেতে শুরু করলাম।
রাস্তাতে সেই লোকটা করুণ গলায় নিজের বউয়ের অবস্থার ব্যাপারে বলতে লাগলো। সে বলল, আমার বউ খুব সুস্থ সবল আর যুবতী মেয়ে। ও সারাদিন বিনা ক্লান্তিতে বাড়ির সমস্ত কাজ করত, কিন্তু গত 2 দিন আগে তার এমন একটা অ্যাটাক হয়েছে যে সে বিছানা ধরা হয়ে পড়েছে। এখন সে না খেতে পারে আর না কোনো কাজ করতে পারে। সে আরবি লোকটা কান্না করতে করতে আরো বলতে লাগলো, আমি আমার বউকে খুব ভালোবাসি। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি ওকে সারা জীবন বসিয়ে খাওয়াতাম, কিন্তু আমার সমস্যা এটাই যে ও একদম যুবতী, আর ওর জন্য এটা অনেক কষ্টদায়ক যে ও অপায়া হয়ে সারা জীবন বিছানায় পড়ে থাকবে। লোকটা নিজের কথা বলে কান্না করতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করো না, যখন উপরওয়ালা তোমাকে আমার কাছে পাঠিয়েছে তখন নিশ্চয়ই সে আমার হাতে তোমার বউয়ের জন্য ভালো কিছুই লিখে রেখেছে। আমার সান্ত্বনার পরে সে আরবি কিছুটা শান্ত হলো। যখন আমরা তার বাড়িতে পৌঁছালাম তখন রাত হয়ে গেছিল। সে আমাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে লাইট জ্বালালো আর সোজা নিজের বউয়ের ঘরে নিয়ে গেল। সামনের বিছানার উপরে একটা যুবতী মেয়ে চাদর গায়ে দিয়ে পড়ে আছে। সে আরবি আমার জন্য বিছানার কাছে একটা চেয়ার রাখলো আর নিজের বউয়ের চাদর ঠিক করতে রাখলো। সেই সময় আমার নজর তার বউয়ের উপরে পড়লো, আর তাকে দেখে আমি চমকে উঠলাম। এ এত সুন্দরী যে আমার চোখ ফেরাতেই পারছিলাম না। তাই আমি তাকে দেখতেই থেকে গেলাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে এই গরিব আরবি বউ এমন রাজকুমারীর মতো সুন্দরী হতে পারে। আমি ওর ভাগ্য দেখে হতবাক হয়ে গেছিলাম যে ঈশ্বর কিভাবে কাউকে এত সৌভাগ্যবান করে পাঠান। আমার কাছে অনেক মহিলার মেয়ে রুগী আসে, কিন্তু তাদের কাউকে নিয়ে আমি এত গভীরভাবে ভাবিনি। কিন্তু এই মেয়েকে দেখে হঠাৎ করে আমার উদ্দেশ্য খারাপ হতে শুরু করে। আমার মনের উপরে শয়তান প্রভাব বিস্তার করতে লাগলো। আমি তাকে দেখেই যাচ্ছিলাম। এরপরে যখন সেই আরবি লোকটা আমাকে আওয়াজ দিল তখন আমার তনটা ভাঙলো আর আমি চমকে হুঁশ ফিরে পেলাম। সে আরবি বলল, হাকিম সাহেব, আমি কখন থেকে আপনাকে ডাকছি, কিন্তু আপনি চিন্তায় ডুবেছিলেন। তাহলে কি আমার বউয়ের অসুখের চিকিৎসা সম্ভব নাকি? অনেক বড় চিন্তার ব্যাপার আছে। তার আওয়াজে আমি চমকে উঠলাম। সে আমার চুপচাপ আর উদাস থাকতে দেখে টেনশনে পড়ে গেছিল। তার হয়তো মনে হয়েছিল আমি তার বউয়ের অবস্থার মধ্যে কোনো বড় সমস্যা দেখেছি, এই কারণে জবাব দিচ্ছি না। আমি তাড়াতাড়ি করে বললাম, হ্যাঁ, কিছুটা টেনশনের ব্যাপার আছে। তোমার বউয়ের একটা বিশেষ জড়িবুটি ভাব দিতে হবে যাতে তার এই সমস্যা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর সাথেই তার শরীরে মালিশও করতে হবে। ভাব দেওয়া সত্যি ভালো চিকিৎসা, কিন্তু আমার খারাপ উদ্দেশ্য আমার মনকে অন্যদিকে নিয়ে যেতে লাগলো। আর এই খারাপ চিন্তা ভাবনার কারণে আমি মালিশের মিথ্যা চিকিৎসাও তার সাথে জুড়ে দিলাম। সে আরবি এই কথা শুনে খুশি হয়ে গেল যে তার বউয়ের চিকিৎসা সম্ভব। সে বলল, ঠিক আছে, আপনি চিকিৎসা করুন আর আমার বউকে সম্পূর্ণরূপে ঠিক করে দিন। এরপরে আমার কথাতে সে জল গরম করার একটা বড় গামলায় জল ভরে নিয়ে এলো আর আমার কথা মতো সেটা উনুনের উপর রেখে দিল। আমি তাকে বললাম, জল এতটা গরম করো যাতে তা থেকে ভাপ বেরোতে শুরু করে। যখন জল গরম হলো তখন আমি তার মধ্যে গাছগাছরা দিয়ে দিলাম। সে আরবি ওষুধ তৈরি করাতে ব্যস্ত ছিল, কিন্তু আমার নজর ও সুন্দরী বউয়ের উপরে স্থির হয়েছিল। ওর বউ জেগেছিল, কিন্তু পুরো চুপচাপ শুয়েছিল। আমি তাকে বারবার দেখে ভিতরে ভিতরে ছটপট করছিলাম আর সুযোগের অপেক্ষায় ছিলাম যে কোনো রকম ভাবে এই আরবি এখান থেকে সরে যা, যাতে আমি মালিশের বাহানাতে ওর বউকে ছুতে পারি। কিন্তু সেই আরবি সবসময় আমার সাথে সাথেই থাকলো। তাই বাধ্য হয়ে আমি তার উপস্থিতিতে সেই গাছগাছটা ভাপ দিতে থাকলাম। যখন ওর বউয়ের সারা শরীরে খুব ভালোভাবে জলের ভাপ লেগে গেল তখন আমি সেই আরবিকে বললাম, ব্যাস, এখন এইটুকুই ঠিক আছে। এখন তুমি এই জিনিসপত্র বাইরে নিয়ে গিয়ে রেখে এসো, ততক্ষণ আমি তোমার বউয়ের শরীরে মালিশ করে দিই। সে ওর বউয়ের দিকে দেখলো আর বলল, ঠিক আছে। তারপরে না জানি কি হলো, সে জিনিসপত্র সেখানে ঘরে কোণাতে রেখে দিল আর নিজে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। এটা দেখে আমি বিরক্তি হয়ে গেলাম। ও নিজের সুন্দরী বউয়ের আমার সাথে একলা ছেড়ে যেতে রাজি ছিল না। ও চিন্তিত হয়ে বারবার নিজের জায়গা বদলাচ্ছিল আর বারবার নিজের বউকে দেখছিল, যেন কিছু না বলে তার সঙ্গে কথা বলছে। আমার প্রশ্নবোধক চোখে জবাব সে গভীর স্বরে বলল, আপনার আমার সাহায্যের দরকার হতে পারে, এই কারণে আমি এখানে আছি। আপনি আমার চিন্তা না করে আমার বউয়ের চিকিৎসা করুন। একজন চিকিৎসকের এতে পার্থক্য পড়ে না যে রোগীর বাড়ির লোক উপস্থিত আছে না নেই। তাই এই কথাতে আমার মনে হলো ও যেন আমাকে জ্ঞানের কথা শোনাচ্ছে। সে এতটাও বোকা ছিল না যতটা আমি ভেবেছিলাম। ওর কারণে আমি দ্বিধায় পড়ে গেলাম। ওর সামনে ওর বউকে ছোঁয়ার খেয়াল আমার অসম্ভব মনে হলো, কেননা তাহলে ও সমস্তটাই বুঝে যেত।
আমার উদ্দেশ্য ঠিক না। তাই আমি কিছু সময় বাহানা করে নিজের ব্যাগ খুঁজতে লাগলাম। আর কিছু সময় পরে চমকানো নাটক করে ওকে বললাম, মালিশের জন্য যে তেল দরকার সেটা আমার আনা হয়নি। সে বলল, কিরকম তেল চাই? আমি মিথ্যা করে বললাম যে আমার জয়তুনের তেল দরকার, সেটা দিয়ে মালিশ করতে হবে, কেননা জয়তুনের তেল খুব গরম হয়। আর প্যারালাইসিসের রোগীর জন্য গরম জিনিসে ব্যবহার করা বেশি লাভজনক। আমি তাকে বললাম যে আমি পরের দিন জয়তুনের তেল নিয়ে আসবো, আর সেটা গরম করে তোমার বউকে মালিশ করব। আমার এই কথা শুনে সে আরো বিরক্ত হয়ে বলল, এরকম হতে পারে না যে আমি নিজেই আমার বউকে গরম তেল দিয়ে মালিশ করব। জয়তুনের তেল আমি কিনে আনতে পারি, আর মালিশ করাও কোনো অসম্ভব কাজ না। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি ভুলে গেছিলাম যে সেই অপরূপ সুন্দরী মেয়েটার স্বামী, আর আমার কথাতে ও টেনশনে পড়তে পারে। যদি আমি তার কথা খুব তাড়াতাড়ি মেনে নিতাম, তাহলে ও এটাই ভাবতো যে আমার উদ্দেশ্য খারাপ ছিল। এতে আমার বদনাম হতে পারে, আর আমার ব্যবসাও বন্ধ হয়ে যেতে পারে। যে মহিলার মেয়ের আমার কাছে চিকিৎসার জন্য আসতো, তারা সতর্ক হয়ে যেত। আমি ঘাবড়ে গিয়ে বললাম, না, এটা কোনো সাধারণ মালিশ না। যদি এরকম হতো তাহলে আমি নিজেই তোমাকে এরকম করতে বলতাম। কিন্তু প্যারালাইসিসের রোগীর মালিশ তার ইফেক্টের জায়গায় একটা বিশেষ পদ্ধতিতে করা যেতে পারে। সেই পদ্ধতি কেবল আমি বা আমার মতো যারা এই বিষয়ে পারদর্শী তারাই পারে। তুমি সেরকম ভাবে করতে পারবে না। আমি কোনো রকম ভাবে তার কথা জবাব দিয়ে দিলাম, আর সেদিন সেখান থেকে ফিরে এলাম। কিন্তু আমি অনুভব করতে পারলাম যে ওই আরবি আমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে ফেলেছে। ওকে খুব চিন্তিত মনে হচ্ছিল। আর যে লোকের বউ এত সুন্দরী, সে অন্য কোনো লোককে এত সহজে তাকে ছুটে দেবে না। কিন্তু আমিও আমার সততার ভদ্রতা ভুলে ভেবেই নিয়েছি যে যে কোনো ভাবে আমাকে সেই আরবি সুন্দরী স্ত্রীকে একবার পেতেই হবে। এই রাতে আমি দেরি করে নিজের রুমে পৌঁছালাম, আর পরের দিন দেরি করে নিজের দোকানে এলাম। দোকানের বাইরে ওষুধ নেওয়ার জন্য লোকের ভিড় লেগেছিল। কিন্তু এই প্রথমবার তাদের দেখে খুশি হওয়ার বদলে আমি বিরক্তি মনে করে তাদের ওষুধ দিতে লাগলাম। আমার মন তো ওই আরবি বইয়ের চিন্তায় ডুবেছিল। তাই আমি তাড়াতাড়ি করে সে আরবি বাড়িতে পৌঁছানোর চেষ্টায় ছিলাম, যাতে তার বউকে নিজের করে পেতে পারি। আমি আমার জীবনে এত সুন্দরী মেয়ে দেখিনি, আর আমি তাকে খুব সহজে পেতেও পারি। তাই তাড়াতাড়ি করে আমি সমস্ত গ্রাহককে ওষুধ দিয়ে কমপ্লিট করে দিলাম। আর নিজের দোকান বন্ধ করে বিকেল থাকতে থাকতে আমি ভাপ দেওয়া দরকারি গাছগাছরা আর জয়তুনের তেল নিয়ে নিজের থলের মধ্যে ভরে সেই গরিব আরবি বাড়ির দিকে চলতে শুরু করলাম। তার বাড়ি অনেক দূরে, এই কারণে সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আমি একটু অপেক্ষা না করে দরজা টোকা দিলাম। সঙ্গে সঙ্গে সে দরজা খুলে দিল। হয়তো সেও আমার আসার অপেক্ষায় ছিল। আমি ভিতরে ঢুকে গেলাম। ভেতরে গিয়ে আমি অনুভব করতে পারলাম যে সে আরবি দুশ্চিন্তায় বারবার নিজের জায়গা বদলাচ্ছিল। আগের বারের মতো আবারও আমি তার বউকে ভাপ দিলাম। ভাবতে হতে তার শরীরে ঘাম আসতে শুরু করলে ভাবতেও বন্ধ করে দিলাম। সেই সময় সে আরবি বলল, যদি আমার বউ ভাপেই ঠিক হয়ে যায় তাহলে মালিশের দরকার নেই। আমি চট করে মাথা উঠিয়ে তাকে বললাম, যেরকম তোমার ইচ্ছা, কিন্তু এতে অনেক সময় লাগবে, আর তুমি এত খরচ চালাতে পারবে? আমি শেষ চেষ্টা হিসেবে ইচ্ছা করে ওকে খরচা অনুভব করালাম। তখন ও চুপ হয়ে গেল। হয়তো ও সত্যি খরচের ভাবনায় ঘাবড়ে গেছিল। আমি এবার জয়তুনের তেল হালকা গরম করলাম। এবার সে আরবি ভাবতে ও সমস্ত জিনিস নিয়ে বাইরে চলে গেল। এটা দেখে আমি খুশি হয়ে তাড়াতাড়ি সেই মেয়েটাকে যখনই আমি তাকে হাত লাগালাম, হঠাৎ করে এমন কিছু হলো যেটা দেখে আমার হুঁশ উড়ে গেল। আমি পিছনে পিছাতে পিছাতে আমার পা কেঁপে গেল, আর এটাতে আমার কাছে রাখা কাঁচের গ্লাস পড়ে গিয়ে তার আওয়াজে সমস্ত নিস্তব্ধতা ভেঙে গেল। সে আওয়াজ শুনে সে আরবি তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে ঘরের মধ্যে এলো। আমি হতভম্ব হয়ে সেই মেয়েটাকে দেখছিলাম। যদিও সে আরবি ঘাবড়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে, কোনো অসুবিধা আছে? সে নিজের বউকে দেখছিল যে এখনো বিছানার উপরে পড়ে আছে, কিন্তু ওর গলা বন্ধ হয়ে গেছিল। যা কিছু আমি দেখেছি সেটা বলার সাহস আমার মধ্যে ছিল না। যদি আমি কিছু বলতাম তাহলে আমার পোল খুলে যেত। তাই আমি তাড়াতাড়ি করে নিজের জিনিসপত্র উঠালাম আর সেখান থেকে বেরিয়ে গেলাম। সে আরবি আমাকে বারবার প্রশ্ন করতে থাকলো, কিন্তু আমি এক মুহূর্তের জন্য সেখানে থামিনি। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছিল। আমি জানি না সেখান থেকে চলে আসার পরে সে আরবির কি অবস্থা হয়েছিল, কেননা সে আমাকে এরকম ঘাবড়াতে দেখে কান্না করতে শুরু করেছিল। আমার মাথা টনটন করছিল। আমার এরকম মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি।
আমার জীবনে আমি প্রথমবার এরকম রুগীর সামনে পড়েছি। আমি সেখান থেকে যেরকম সেরকম ভাবে নিজের বাড়িতে পৌঁছালাম আর বিছানার উপরে পড়ে গেলাম। আমার মাথা চিন্তায় চিন্তায় ফেটে যাচ্ছিল। যা কিছু আমি সেই আরবি বাড়িতে দেখেছিলাম তার উপরে বিশ্বাস করা আমার মুশকিল হচ্ছিল। গরিব আরবি সুন্দরী বউয়ের চিন্তায় আমি জেগে রইলাম। এরপরে কখন যেন আমার ঘুম এসে গেল আর আমি ঘুমিয়েও গেলাম। পরের দিন সকালে প্রতিদিনের মতো ওষুধের দোকানে গেলাম আর প্রতিদিনের মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। কাজে ব্যস্ততার কারণে আমার মাথা থেকে সে গরিব আরবের খেয়াল বেরিয়ে গেছিল। কিন্তু যখনই বিকেল হলো তখন সে আরবি আমার কাছে এলো। এইবার সে আরবের মুখ আনন্দে আর খুশিতে চমকে উঠেছিল আর তার ঠোঁটে হাসি লেগেছিল। সে যখন আমার কাছে এলো তখন আমি একটা ওষুধ বানাতে ব্যস্ত ছিলাম। তার ডাকে চমকে তার দিকে তাকিয়ে হঠাৎ করে মুহূর্তের জন্য আমি ঘাবড়ে গেলাম। সে বলতে লাগলো, হাকিম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সত্যি অনেক বড় হাকিম। লোকজন আপনার ব্যাপারে যা বলে সেটা সম্পূর্ণ সত্যি। আমি তার এত প্রশংসা আর খুশির কারণ বুঝতে পারছিলাম না। যে নিজের বউয়ের দুঃখে সবসময় এত কান্না করতে থাকতো, আজকে সে এত খুশি কিভাবে হতে পারে? কিন্তু পরের মুহূর্তে সে আমার হুঁশ উড়িয়ে দিয়ে বলল, আমার বউ সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। ও বলেছে আপনার দেওয়া ২ বারের ভাব আর মালিশের এত প্রভাব হয়েছে যে আমার বউ আজকে সকালবেলা যখন উঠলো তখন সে পুরোদমে ঠিক হয়ে গেছিল। সে আরো বলতে লাগলো, আমার বই ঠিক হওয়াতে আমি এত খুশি হয়েছি যে আপনাকে ধন্যবাদ দিতে চলে এসেছি। সে বারবার আমাকে ধন্যবাদ দিচ্ছিল কারণ তার বিশ্বাস ছিল যে তার প্যারালাইসিস অসুস্থ বউ আমার চিকিৎসাতেই ঠিক হয়েছে আর বাইরে থেকে এরকমই মনে হচ্ছিল। কিন্তু সত্যি তো অন্য কিছু ছিল। একবার আমার মনে হলো আমি তাকে তার বউয়ের সত্যিটা বলে দিই, কিন্তু আমি চুপ থাকলাম কেননা কোনো কিছু বলার শক্তি আমার ছিল না। তাই আমি চুপচাপ তার ধন্যবাদ স্বীকার করে নিলাম। এরপরে সে আমাকে আমার ফিস দিল, যেটা আমি যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ছিল। আমি টাকার পরিমাণ থেকে হতবাক হলে সে আরো কিছুটা লজ্জিত হয়ে বলল, এই টাকা আমি বউয়ের সোনার হার কেনার জন্য জমা করেছিলাম। এটা দিয়ে ওকে একটা গিফট দিতে চাইতাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে গিফটের থেকে বেশি জরুরি আপনার ফিস দেওয়া, কেননা আপনার কারণে আমার বউ ঠিক হয়েছে। আবার আমি টাকা জোগাড় করে সোনার গয়না কিনে নেব। তার নিজের বউয়ের প্রতি সত্যিকারের ভালোবাসা দেখে আমার তার উপরে দয়া হলো। কিন্তু ওর বউয়ের ব্যাপারে চিন্তা করে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। সেই রহস্য যেটা আমি ওর বউয়ের ব্যাপারে জেনে নিয়েছি সেটা আমাকে ভেতর থেকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। যদি আমি সেই আরবিকে সত্যিটা বলে দিই তাহলে তার খুশি একদম শেষ হয়ে যাবে। কিন্তু আমার মনে হতে লাগলো সে আরবি নিজের বউয়ের ধোঁকার শিকার হচ্ছে, তাই তার সত্যিটা জানা উচিত। এরপর আমি হঠাৎ করে তাকে বললাম যে আমি তোমার বউয়ের সঙ্গে আর একবার দেখা করতে চাই। যদি তুমি রাজি থাকো তাহলে শেষবার তাকে ঠিকঠাক ভাবে দেখার দরকার। এটা বলে আমি কিছুটা দুশ্চিন্তা দেখালাম। আমি জানতাম সে আরবি আমাকে আগে থেকে সন্দেহ করে, কিন্তু এইবার আমার উদ্দেশ্য পরিষ্কার ছিল আর আমার উদ্দেশ্য শুধু তার সঙ্গে কথা বলা ছিল, যাতে সেই চালাক মেয়ের আসল চেহারা ওর স্বামীকে দেখাতে পারি। আমি তার কাছে কথা বলেই সে আরবি গভীর হয়ে গেল আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করবেন। আমার বউ এত সুন্দরী যে আমি সবসময় ওকে নিয়ে টেনশনে থাকি। যখন আমার বউয়ের দিকে কেউ ধ্যান দেয় তখন আমি টেনশনে পড়ে যাই। এরপরে সে আমার কাছে ক্ষমা চেয়ে আরো বলল, আপনি ভালো উদ্দেশ্য নিয়ে আমার বউয়ের চিকিৎসা করেছিলেন, কিন্তু আমি আপনার উপরে সন্দেহ করেছিলাম। এই কারণে আমি খুব লজ্জিত। আপনি যখনই চান আমাদের বাড়িতে আসতে পারেন। ওর ক্ষমা স্বীকার করে ওকে আশ্বাস দিলাম। তারপরে ও ফিরে চলে গেল। সে যাওয়ার পরে আমি চিন্তায় পড়ে গেলাম। আমার চোখ বারবার সেই মুহূর্ত ভেসে উঠেছিল যখন আমি তার বউকে ছুঁয়েছিলাম। আমি এই চিন্তা তাড়াতাড়ি করে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যদিও ব্যস্ততার কারণে পরের ৩ দিন আমার ওষুধের দোকানেই কেটে গেল, তাই আমি ওই আরবের বাড়িতে যেতে পারিনি। কিন্তু তারপরের দিন বিকেলের দিকে যখন আমার ওষুধের দোকান ফাঁকা হলো তখন আমি সেই আরবের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সেখানে পৌঁছানোর পরে সে আরবি দরজা খুলে আমাকে দেখে খুব অনুনয়ের সাথে আমাকে ভেতরে নিয়ে এলো। আরবের বউ খুবই সুন্দর একটা ড্রেস পরে রান্নাঘরে চা বানাচ্ছিল। বিছানায় পড়ে থাকা অসুস্থ সেই মেয়ের সৌন্দর্য এখন সেজেগুজে আরো ফুটে উঠেছে। তাকে আরো সুন্দরী লাগছে। আমাকে দেখে সে ঘাবড়ে গেল। যদিও স্বামী ডাকার পরে সে বাধ্য হয়ে আমার সামনে এলো আর মাথা নিচু করে কোনো রকম ভাবে আমার ওয়েলকাম করলো আর তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে চলে গেল। সে আরবি আমার আদর যত্নে লেগেছিল, যদিও আমি তার বউয়ের সাথে কথা বলার সঠিক সুযোগ খুঁজছিলাম। এবার আমার উদ্দেশ্য ভালো ছিল। আমি সেই মেয়েটার সত্যতা তার স্বামীর সামনে খুলতে চাইতাম, কিন্তু তার আগে একবার ওর থেকে এর কারণ জানতে চাইতাম।
খুব তাড়াতাড়ি আমি সুযোগ পেয়েও গেলাম। সে আরবি আমাকে রাতের খাওয়ার জন্য খুব করে যখন থাকতে অনুরোধ করলো, তখন আমি থেকে গেলাম। সে আরবি জিনিসপত্র আনতে বাজারে চলে গেল। আমার উপর ভরসা তার এত বেড়ে গেছিল যে সে আমাকে নিজের বউয়ের সাথে একলা ছেড়ে চলে গেল। এই জিনিসটা আমাকে ভেতর থেকে খুব লজ্জায় ফেলে দিচ্ছিল যে আমি এত ভালো একজন মানুষের বউয়ের উপরে খারাপ নজর দিয়েছি। তার যাওয়ার পরে আমি রান্নাঘরে লুকানো তার বউকে ডেকে বললাম, যদি তুমি না চাও আমি তোমার রহস্য তোমার স্বামীর সামনে খুলে দিই, তাহলে আমার সামনে এসে সত্যিকারে বলো যে তুমি এরকম কেন করেছো। আমার কথা শুনে সেই মেয়েটা ঘাবড়ে গেল আর তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে আমার সামনে চলে এলো। লজ্জায় তার মাথা নিচু হয়ে গেছিল। আমি তাকে দেখছিলাম, তার সৌন্দর্য সত্যি এমন ছিল যেটা যে কোনো পুরুষের উদ্দেশ্য ডগমগিয়ে দিতে পারে। কিন্তু এইবার আমার উদ্দেশ্য খারাপ ছিল না। তাছাড়াও আমি জানতাম যতটা সরল ওকে দেখাচ্ছে ও ততটা সরল না। নিস্তব্ধতা ভাঙার জন্য আমি হালকা স্বরে বললাম, সেদিন যখন আমি তোমাকে ছুঁয়েছিলাম আর তুমি আমার হাত ঝটকে সরিয়ে আমার দিকে ঘুরছিলে, তখন আমি তোমার সত্যিটা জেনে গেছিলাম যে তোমার প্যারালাইসিস হয়নি। তোমার এই জিনিস আমাকে হতভম্ব করে দিয়েছিল। এখন আমার মনে আছে কিভাবে তোমার স্বামী আমার কাছে এসেছিল আর কান্না করে আমাকে তোমার চিকিৎসা করতে আসার জন্য অনুরোধ করেছিল। সে তোমার চিকিৎসার জন্য জায়গায় জায়গায় ঘুরছিল আর তুমি শুধু নাটক করছিলে। আমার লজ্জা দেওয়ার পরে সেই মেয়েটা আরো বেশি মাথা নিচু করে চুপ করে রইল। আমি বললাম, তোমার স্বামী তোমার জন্য টাকা বাঁচিয়েছিল। সে তাড়াতাড়ি তোমাকে সোনার হার কিনে দিতে যাচ্ছিল, কিন্তু সেই টাকা তাকে আমাকে চিকিৎসার ফিস রূপে দিতে হয়। আমার এই কথাতে সে আশ্চর্য হয়ে মাথা উঠিয়ে আমাকে দেখলো, তারপরে চোখে জল ফেলতে ফেলতে মাথা নিচু করে নিল। তাকে কান্না করতে দেখে আমি নরম গলায় বললাম, তুমি এই মিথ্যা নাটক কেন করছো? তোমার স্বামী তোমার কারণে এতটা টেনশনে ছিল যে সবসময় কান্না করতে থাকতো, আর তুমি এইসব করছো। একদিন যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন হঠাৎ করে আমার কোমরে খুব ব্যথা হচ্ছিল। ব্যথার কারণে আমার নড়াচড়া করতে খুব কষ্ট হচ্ছিল। তাই আমি ব্যথায় চিৎকার করে কান্না করতে শুরু করলাম। আমার স্বামী খুব ঘাবড়ে যায় আর আমাকে ধরে উঠানোর চেষ্টা করে। আমার এই অবস্থা দেখে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। সে আরো বলল, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওর ব্যবহারে সবসময় এক ধরনের ভাব গাম্ভীর্য থাকতো। কিন্তু সেদিন আমি ওর নতুন রূপ দেখে হতবাক হয়ে গেছিলাম। আমার খুব ভয় লেগেছিল। যখন ও আমাকে ধরে উঠিয়েছিল, আমার খেয়াল রাখছিল। পরের দিন আমার কোমরে ব্যথা ঠিক হয়ে গেছিল, কিন্তু আমার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এলো। আর আমি ভাবলাম নিজের স্বামীর সাথে কিছুটা দুষ্টুমি করি। তাই আমি বিছানায় পড়ে থেকে নাটক করতে শুরু করি যে আমার এক সাইড বেকার হয়ে গেছে। যখন আমার স্বামী এটা শুনলো, তখন ও ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বাইরে চলে গেল। তার হঠাৎ করে বাড়ি থেকে বাইরে যাওয়াতে আমি হতবাক হয়ে গেছিলাম। এরপরে আমি ভেবেছিলাম যখন ও ফিরে আসবে, তখন আমি ওকে সত্যিটা বলে দেব যে এসব আমার দুষ্টুমি ছিল। কিন্তু ও ফিরে এসেই বলতে লাগলো যে ও একজন ডক্টরের সাথে কথা বলে এসেছে, যে আমাকে দেখতে আসছে। একথা শুনে আমি ভয়ে সত্যি বলতে পারিনি। কেমন আমার ভয় ছিল যে যদি ডক্টর এসে সবকিছু বুঝে যায়, তাহলে আমার স্বামী আমাকে মিথ্যাবাদী ভাববে। ডক্টর এসে আমাকে দূর থেকে দেখলো আর ওষুধ লিখে চলে গেল। এইভাবে ভয়ে আমি আমার অভিনয় করে যেতে থাকলাম। স্বামীর ভয়ে আমার মজা আমার জন্য সমস্যা হয়ে গেছিল। কিন্তু তুমি যখন খারাপ উদ্দেশ্য নিয়ে আমার উপরে হাত রাখলে, তখন আমি সহ্য করতে পারিনি আর তোমার হাত ঝটকে সরিয়ে দিলাম। তুমি আমাকে ঠিকঠাক দেখে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গেলে, যে তোমার উদ্দেশ্যর ব্যাপারে নিজের স্বামীকে বলে না দিই। এই বলতে বলতে মেয়েটা কান্না করছিল। এরপরে সে বলল, স্বামীর ভয়ে আমি পরের দিন এটাই বলেছিলাম যে মালিশের ফলে আমি ঠিক হয়ে গেছি। আমি চুপচাপ হতভম্ব হয়ে তার কথা শুনছিলাম। তখনই ওর স্বামী ভিতরে এসে গেল। তাকে দেখে আমরা দুজন ঘাবড়ে গেলাম। সে আরবি নিজের পার্স বাড়িতে ভুলে গেছিল, তাই সে টাকা নিতে ফিরে এসেছিল। আর সে নিজের বউয়ের সমস্ত কথা শুনে নিয়েছিল। এরপরে সে আরবি গভীর ভাব নিয়ে নিজের বউয়ের কাছে গেল আর তার চোখের জল মুছে বলল, এতে রাগ করার মতো কোনো ব্যাপার ছিল না। যদি তুমি প্রথম দিনে আমাকে বলে দিতে এটা তোমার দুষ্টুমি ছিল, তাহলে আমি এত দুশ্চিন্তা করতাম না। দুজনই একে অপরের কাছে ক্ষমা চেয়ে এই জিনিসটা শেষ করে নিল। আর আমি লজ্জিত হয়ে তাদের কাছে ক্ষমা চাইলাম আর তার ফিস তাকে ফিরিয়ে দিলাম। আর তাকে বললাম, এই টাকার উপরে আমার কোনো অধিকার নেই। তোমার বউ আগে থেকেই ঠিক ছিল, আমি তার কোনো চিকিৎসা করিনি। এটা বলে আমি সেখান থেকে চলে এলাম। এইবার সে আমাকে খাবারের জন্য আটকালো না, বরং আমি যাওয়ার সময় সে আমাকে এমন একটা কথা বলেছিল যেটা আমাকে লজ্জায় মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে বলেছিল, তুমি একজন হাকিম, নিজের পেশার প্রতি সৎ থাকো। লোকজন ভরসা করে তোমাকে নিজের বাড়িতে নিয়ে যায়,
এর মানে এই নয় যে তুমি তাদের ইজ্জতের উপর হাত দেবে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। ধন্যবাদ বন্ধুরা।